তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের সিকিউ সলভ ক্লাসটা করব। আচ্ছা, তো দেখো, আমরা যদি প্রথম ম্যাথটার দিকে তাকাই একটু। প্রথম ম্যাথটা বলতেছে 80 কেজি বরের একটা হরিণ 72 কিলোমিটার/আওয়ার বেগে সুষম বেগে চলার সময় 75 মিটার পিছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি বরের একটা বাঘ 1.5 m/s/2 সমত্বরণে এত সেকেন্ড যাবৎ হরিণটিকে তাড়া তাড়া করলো। আচ্ছা, তো আমাদের একটা সুষম বেগ দিয়েছে 72 কিলোমিটার/আওয়ার, সব সমবেগ আর কি। সুষম বেগ মানে সমবেগ। আমরা এক্ষেত্রে S=VT সূত্রটা খাটাইতে পারবো। হ্যাঁ, আর এক্ষেত্রে আমাদের 80 কেজি একটা হরিণ মনে করো এই জায়গায় আছে 75 মিটার পিছনে। এটা হচ্ছে 75 মিটার পিছনে বাঘ আছে এখানে 75 মিটার পিছনে। এবং এই হরিণটা কত বেগে চলার সময় 72 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে এটা। অপরদিকে বাঘ যেটা ছিল এটা হচ্ছে 1.5 m/s/2 ত্বরণে সমত্বরণে হরিণ থেকে তাড়া করলো। সমত্বরণে তাড়া করলো কত সেকেন্ড? 30 সেকেন্ড যাবত। তাহলে বলতেছে যে দৌড় শুরুর 10 সেকেন্ড পরে বাঘটার গতিশক্তি বের করতে হবে। আচ্ছা, খুবই সহজ তো। সুষম বেগ না, সুষম বেগ হলে বেগ তো সবসময় একই থাকবে। বাঘ, সরি, বাঘ 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 তো এখানে আছে 1.5 m/s/2 ত্বরণে সে চলতেছে। কথা হচ্ছে তোমাকে ধরে নিতে হবে যে সে যাত্রা শুরু করছে কি স্থির বেগে, তাই না? যাত্রা শুরু করছে আহ, স্থির বেগ থেকে। তার আদি বেগ ছিল 0 এবং সে 1.5 m/s/2 ধরনে যাত্রা শুরু করলো। তো আমাদের 10 সেকেন্ড পরে গতিশক্তি লাগবে, তাই না? গতিশক্তির সূত্র কি? ½ of mv²। আচ্ছা, কি দেওয়া আছে দেখো। এম জানা আছে 200 কেজি, বি জানা নেই, তাহলে বি বের করতে হবে। কত সেকেন্ডে বি বের করতে হবে? 10 সেকেন্ড পরে বাঘটার বেগ কত হবে সেই বিটা বের করতে হবে, ঠিক আছে? তো আমরা জানি যখন আমাদেরকে কোনো একটা সময় দেওয়া থাকে, ত্বরণ দেওয়া থাকে, আমরা v=u+at এই সূত্র দিয়ে ত্বরণটা বের করতে পারি। মানে হলো 1.5 m/s/2 ত্বরণে সে যদি যাত্রা শুরু করে স্থির অবস্থা থেকে, 10 সেকেন্ড পরে তার বেগ হবে ab। তাহলে ইউ হলো আদি বেগ, এ হচ্ছে কত? এ হচ্ছে এদিকে 1.5 এবং আমাদের টি হচ্ছে কত? টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে কত হয় আমাদের? 15 ms ইনভার্স 1। এটা হচ্ছে তার আনসার। দেখি হয়েছে কিনা। হ্যাঁ, তাহলে 15 ms ইনভার্স 1 আমার হচ্ছে ব্যাক আসছে। আচ্ছা, আমাদের কি বের করতে হবে? গতিশক্তিটা না, গতিশক্তি ½ of m² এম ½ of m কত? 200। ভি স্কোয়ার কত? 15 স্কোয়ার। আনসার যত আসে সেটাই বসায় দিবা। বুঝছো? ম্যাথটা বুঝে গেছে কিনা? জি। এরপরে দ্বিতীয় ব্যাটা হচ্ছে বাঘটির পক্ষে হরিণটিকে ধরা সম্ভব হয় কিনা। তাহলে মোটামুটি একই। এখানে তুমি কয়েকভাবে আসলে তুমি উত্তরটা নিজের মতো করে বের করতে পারো। গাইড দেখে না করাই আমি বলবো যে ভালো। কারণ তুমি প্র্যাকটিস করা মানে হলো নিজে নিজে একটু ভাবনা চিন্তা করা। আমি তো অলরেডি তোমাদেরকে বেসিক কিছুটা অংশ বুঝিয়েছি বইয়ে, তাই না? তো এখন তুমি একটু চিন্তা ভাবনা করো কিভাবে ম্যাথটা করতে পারো, যে বাঘটার পক্ষে হরিণটি ধরা সম্ভব হবে কি না। এখন এটা তুমি কয়েকভাবে চিন্তা করতে পারো। আমি যদি বলি যে এভাবে করা যায়। 80 কেজি পর একটা বাঘ, এই যে 80 কেজি পর একটা হরিণ এখানে ছিল 72 কিলোমিটার/আওয়ার বেগে সে এখানে চলতেছে। এবং 1.5 থেকে ত্বরণে একটা বাঘ 30 সেকেন্ড যাবত তাকে দৌড়ালো এবং তাড়া করলো এবং সে 75 মিটার দূরে ছিল আগে। এখন তোমাকে আগে আহ, তোমার সময় কত সেকেন্ড আছে খেয়াল করো। বাঘ কত সেকেন্ড যাবত তাকে তাড়া করলো? বাঘ 30 সেকেন্ড যাবত তাকে তাড়া করলো, তাই না? বাঘ 30 সেকেন্ড যাবত তাকে তাড়া করলো। তো কথা হচ্ছে বাঘ যদি হরিণটাকে ধরতে পারে এই 30 সেকেন্ডের মাঝেই দৌড়বে। আবার বাঘ যদি আহ, তাকে ধরতে না পারে 30 সেকেন্ড পর আর কোনো ওয়ে থাকবে না। হ্যাঁ, ধরতে না পারলে গেল, ঠিক আছে? তা আলটিমেটলি আমাদের এই ফাংশন, আমাদের যে চিন্তা ভাবনা, এটা এই 30 সেকেন্ডকে ঘিরেই হবে। 30 সেকেন্ডকে ঘিরেই হবে। তো আমরা কি করতে পারি? আমরা বের করতে পারি যে 72 কিলোমিটার/আওয়ার বেগে, কিংবা এটা আমরা MS ইনভার্স 2 তে নিয়ে, MS ইনভার্স 1-এ নিয়ে এই সমবেগে 30 সেকেন্ডে এই বাঘটা কতটুকু সামনে চলে যাবে। হ্যাঁ, বাঘটা কিন্তু ব্যাগে অলরেডি আছে, ব্যাগে গতিশীল আছে। এই
সরি, এটা হরিণ, বারবার আমি বাঘ বলতেছি। এই হরিণটা অলরেডি 72 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল আছে। যখনই এখানে সে তোমার বাঘ এখানে তাকে ধারাশ করবে তখনই সে গতিশীল থাকবে। তাহলে ওই 30 সেকেন্ড যাবত সে আরও কতটুকু চলে যাবে সেটা আমাদের বের করতে হবে। মানে বিষয়টা হলো এটা, যে এখানে বাঘটা আছে, এখানে হরিণটা আছে, তাদের মাঝে 75 মিটার দূরত্ব আছে, বাঘটাও দৌড় দিছে, হরিণটাও দৌড় দিছে। এখন হরিণটাও দৌড় দিছে, হরিণটা কি এখানে রয়ে যাবে? না। ওই 30 সেকেন্ড, যে 30 সেকেন্ড এটাকে সে বাঘ দৌড়াবে, ওই 30 সেকেন্ড কিন্তু হরিণ আরও সামনে চলে আসবে। ধরো সে 72 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়ায়া টোটাল এখানে আসলো, ঠিক আছে? এখন ওই 30 সেকেন্ড যাবত, ওই 30 সেকেন্ড সময়ের মধ্যে বাঘ এতটুকু আসতে পারবে কিনা এখন আমাদের সেটা বের করতে হবে এই ত্বরণের মধ্যে। তাহলে আগে ফার্স্ট অংশটা কি দেখো। ফার্স্ট অংশ আমরা বের করবো যে হরিণটা কতটুকু সামনে আগায় গেল তার অবস্থান থেকে ওই 30 সেকেন্ড যাবে, কারণ আমাদের ফাংশন কিন্তু 30 সেকেন্ডকে ঘিরেই, ঠিক আছে? তো আমরা সেটা বের করতে পারি। তো সেটা বের করার জন্য তুমি কী করতে পারো, এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি এর কত, ভি হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার, আর টি কত, 30 সেকেন্ড। 30 সেকেন্ড কেমনে, ওই যে আমি এই 30 সেকেন্ডকে হিসাব করতেছি। তো এটা তুমি বের করবে। আচ্ছা, একটা বের করলা, এখান থেকে একটা অ্যান্সার। আমি গাইডে কীভাবে করছে আমি জানি না, আমি গাইডে একটু পরে যাচ্ছি, দেখি কীভাবে করছে তারা। তাহলে এভাবে কিন্তু হয়ে যাবে। তাহলে এস একটা বের করছো তুমি, এখানে এস বের করছো, দেন এটা 75। এখন ওই বাঘটা যদি হরিণটাকে ধরতে যায়, এই 30 সেকেন্ডের মধ্যে থাকে এই জায়গায় চলে আসতে হবে, ঠিক আছে? 30 সেকেন্ড সময়, কিন্তু 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডের মধ্যে তাকে এই জায়গায় চলে আসতে হবে। তাহলে এস প্লাস 75, এস তো বের করছো, জানি না কত আসছে, গাইড আছে। তাহলে এখন এই বাঘটা কত সেকেন্ড, কত এম এস ইনভার্স টুতে রওনা দিছে, 1.5 এম এস ইনভার্স টু। এটা কেমনে বের করতে হবে? তো আমরা যেখানে ত্বরণ থাকে এখানে কোন সূত্র বসাই, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, তাই না? হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এখানে ইউ তো জানো, এটা লাগবে না, ইউ আমাদের আদিবেগ শূন্য, যেহেতু স্থির অবস্থান থেকে সে যাত্রা শুরু করলো, কারণ সে লুকিয়ে থাকা মানে কি, দৌড়ায় দৌড়ায় তো লুকিয়ে থাকে না আর, মানে স্থির অবস্থায় সে লুকিয়েছিল। তাহলে হাফ অফ এম এস ইনভার্স, হাফ অফ এ স্কোয়ার, এখানে হাফ, এর ভ্যালু কত 1.5, আর টি এর ভ্যালু কত 30 সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা দিয়ে তুমি এ এস বের করবা। এখন যদি ওই 30 সেকেন্ডের মধ্যে যদি সেখানে এস প্লাস 75, মনে করি এস প্লাস 75 মিটার দূরত্ব সে যদি অতিক্রম করতে পারে, তাহলে বাকি ধরতে পারবে, তাহলে ধরতে পারবে না। গাড়ি কীভাবে খুশি দেখি এবার। আচ্ছা, তো গাইডে কীভাবে করছে একটু দেখো। আমাদের বলে দিচ্ছে যে সুষম হরিণের বেগে, তো তাহলে আমাদের মতো এটা চিন্তা ভাবনা করছে, এস ইকুয়াল টু ভিটি। তাহলে 600 মিটার সে দূরত্ব গেল, মানে ওই 30 সেকেন্ডে দেখো, এই 30 সেকেন্ড কিন্তু ইউজ করছে হরিণের জন্য। 600 মিটার গেল, তাহলে আগে থেকে 75 মিটার দূরে, এখন সে 30 সেকেন্ডে 600 মিটার গেল, তার মানে 675। তার মানে এখন ওই হরিণটা যদি বাঘটা যদি হরিণকে ধরতে যায়, টোটাল 30 সেকেন্ডের মাঝে 675 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এখন এটা পারবে কিনা এটাই হচ্ছে কথা। এস ইকুয়াল টু টি প্লাস হাফ অফ স্কোয়ার এস টু, তাই 675, এবং তাহলে তো ধরেই ফেললো একদম 675 মিটার সে শুরু দিয়ে চলে গেল। ধরে ফেলবে, তাহলে হয়ে গেল, তো ধরতে পারবে, ধরা সম্ভব, এটাই। তো এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের আসে, খুবই সহজ আসলে, এগুলা একদমই সহজ, তোমাদের প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর যদি প্র্যাকটিস না করো বাসায় থেকে নিজে নিজে বা গাইড থেকে দেখে দেখে করে ফেলো, তাহলে কিন্তু পরীক্ষায় না পারার সম্ভাবনা আছে। এরপর আমাদের গ্রাফ রিলেটেড ম্যাথ আসে। গ্রাফ রিলেটেড ম্যাথগুলো একটা দেখো। সময় দেয়া আছে আমাদের এখানে, সময় দেওয়া আছে, এরপর ব্যাগ দেওয়া আছে। তো আমরা তো এগুলোর সাথে আগে পরিচিত একরকম। তো আমরা জানি সমবেগের জন্য ব্যাগ হচ্ছে স্থির থাকে সময়ের সাপেক্ষে, ত্বরণ হলে আমরা জানি সময়ের সাপেক্ষে ব্যাগ বাড়তে থাকে, মন্দন হলে সময়ের সাপেক্ষে ব্যাগটা কমতে থাকে, তাই না? তো এখানে আমরা যদি দেখি, এই যে এটা যদি তোমার গ্রাফ হয়, গ্রাফের মধ্যে তুমি যদি একদিকে সময় দাও, অপর দিকে তুমি যদি ব্যাগ দাও, তাহলে এই জায়গায় সময় হলো, মনে করো এদিকে সময় দিলা 0 সেকেন্ড, এদিকে 8 সেকেন্ড, এদিকে 16 সেকেন্ড, এদিকে 24 সেকেন্ড, এরপর হলো 32 সেকেন্ড, এরপর হলো 40 সেকেন্ড। হ্যাঁ, তো 0 8 16, হ্যাঁ, এটা হচ্ছে 0 সেকেন্ডে 0 ছিল, 4 সেকেন্ডে তোমার এদিকে এটা হচ্ছে মনে করো 4, এই 4 সেকেন্ডে হয়ে গেছে কত, 4 সেকেন্ডে হয়ে গেছে ব্যাক 8, তাহলে এতটুকু চলে গেল। এরপর 8 সেকেন্ডে হয়ে গেছে ব্যাক 16, তার মানে এতটুকু চলে গেল। এরপরে 10 সেকেন্ডে এখানে মনে করো এটা 16 দিলাম, সরি সরি ভুল হচ্ছে, তো নিচেরগুলা দেওয়া আছে তোমার ব্যাক, হ্যাঁ নিচেরগুলা ব্যাক দেওয়া আছে। তাহলে 8 সেকেন্ডে মনে করো 4, এই যে এটা 8 সেকেন্ড, এটা হলো 16 সেকেন্ড, এটা হলো 24 সেকেন্ড, এটা হলো 32 সেকেন্ড। তো আমি তিনটা দেখাই, এটা হচ্ছে মনে করো 4, এরপরে হলো 16, এরপরে হলো 24, হ্যাঁ এরপরে আর একটু পরে যাবে 24, তাহলে এই 16 24 তিনটা গেল। এরপরে হলো 32, আবার তাহলে এটা হচ্ছে 8 সেকেন্ডে 4, হ্যাঁ
এরপরে হলো 16 সেকেন্ডে 8, 16 সেকেন্ডে 8 ডাবল। এরপর 24 সেকেন্ডেও 8, এই যে 24 সেকেন্ডেও আবার 8। এরপর হলো 32 সেকেন্ডেও 8, আবার 32 সেকেন্ডেও কত 8। তাহলে বুঝতেছো তো, এটা আস্তে আস্তে আবার নিচে নামবে, এরপরে আবার এটা 4 হয়ে গেছে, আবার 0 হয়ে গেছে। তার মানে আমাদের গ্রাফটা হচ্ছে এমন, এই যে এমন। তার মানে আমরা জানি যেটা উপরে ঊর্ধ্বগামী সরলরেখা এটা ত্বরণ বোঝায়, আর যেটা স্ট্রেট লাইন বা যেটার মধ্যে কোনো ঢাল থাকে না এটা আমরা জানি সমবেগ বোঝায়, আর যেটা আমাদের নিচে নিম্নগামী হয় এটা হচ্ছে মন্দন বোঝায়। তো এটা হচ্ছে আমাদের কথা, এবং তুমি গ্রাফটা আঁকলে তোমার বুঝতে সুবিধা হবে। তো গাড়িটির প্রথম 32 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো তোমাকে একটু কথা মাথায় রাখবা যে 32তম সেকেন্ডে বলছে নাকি 32 সেকেন্ডে বলছে, এখানে 32 সেকেন্ডে বলছে। তো 32তম সেকেন্ডে বিষয়টা আলাদা কিন্তু। তো 32 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রে তুমি গ্রাফটা আঁকলে আরও সহজ হয়। গ্রাফটাকে দেখো, 32 সেকেন্ড কিন্তু এতটুকু, এবং এই ক্ষেত্রে আমরা প্রথম যে 8 সেকেন্ড এটা কিন্তু আমরা প্রথম 16 সেকেন্ড, প্রথম 8 সেকেন্ড আমরা সমত্বরণ পাচ্ছি, এই যে 0 থেকে 4 এটা সমত্বরণ। এর পরবর্তী থেকে আমরা পাচ্ছি হলো সমবেগ, এই যে এটা সমবেগ। তো এটা দিয়ে আমরা বের করতে পারি প্রথম 32 সেকেন্ড, এই যে প্রথম 16 সেকেন্ড, এই যে প্রথম 16 সেকেন্ড, এই যে প্রথম 16 সেকেন্ড বের করতে হবে। 0, 4, 8, এই যে 0 সেকেন্ডে 0, 8 সেকেন্ডে 4, 16 সেকেন্ডে 8, তাহলে একটা ক্রমবর্ধমানভাবে বাড়ছে না এটা। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ হচ্ছে, ত্বরণের জন্য আমরা জানি s ইজ ইকুয়াল টু টি প্লাস হাফ অফ এর স্কোয়ার দিয়ে দূরত্ব বের করতে হয়। এক্ষেত্রে আমাদের অজানা কি এ, এটা বের করতে হবে। a ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। ভি আদিবেগ কত এই জায়গায়, আদিবেগ হচ্ছে তোমার এই ক্ষেত্রে হিসাব করলে হয় 8, এবং আদিবেগ হচ্ছে 0, শেষ বেগ হচ্ছে 8, যে 0 - 8, 0.5 ইনভার্স 2 ত্বরণ বের করলাম। এর পরবর্তী 16 সেকেন্ড সে সমবেগে চলছে, এই যে স্ট্রেট চলতেছিল, এবং এটা হচ্ছে 128 মিটার, দুটো যোগ করে যেটা পাবো এটা। এরপরে একটা আমাদের মনে গ্রাফটা আঁকতে বলছে, উদ্দীপকের তথারকে লেখচিত্র অঙ্কন করা এবং বিভিন্ন অংশে ব্যাগের প্রকৃতি। এই যে এখন আমি যেটা আসলে শুরুর দিকে করলাম এটাই, এই যে 0 সেকেন্ডে এই যে এটাতে দেখে দেখে আঁকবা। প্রথম এটা হচ্ছে ত্বরণ, এরপর এটা হচ্ছে সমবেগ, এরপর এটা হচ্ছে মন্দন, এবং প্রথম 16 সেকেন্ডে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? প্রথম যেহেতু এটা তোমার সমত্বরণ, এক্ষেত্রে কোন সূত্রে অ্যাপ্লাই করবো? s ইজ ইকুয়াল টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হ্যাঁ। আর এটি সমবেগে কোন সূত্রে অ্যাপ্লাই করবো? s ইজ ইকুয়াল টু বিটি। সমবন্ধনের কোন সূত্রে অ্যাপ্লাই করবো? s ইজ ইকুয়াল টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এভাবে করে বিভিন্ন অংশে। এবার ব্যাগের প্রকৃতি কিভাবে হবে? তাহলে এটা হচ্ছে সমত্বরণ আমরা জানি ব্যাগ সময়ের সাথে সাথে প্রতিনিয়ত বৃদ্ধি পায়, আর সমবেগ আমরা জানি সময়ের সাথে ব্যাগ বৃদ্ধির হার 0। সমবন্ধন সময়ের সাথে ব্যাগ বৃদ্ধির হার ঋণাত্মক, মানে হলো নেগেটিভভাবে ব্যাগ বৃদ্ধি পাবে, এটাই। তো এখানে আমাদের সেম বাক্যঋণের যে একটা ম্যাথ, ওরকমভাবে আরেকটা ম্যাথ দেওয়া আছে, এগুলো তোমরা এরকম করবা। গ্রাফ এবং এই রিলেটেড ম্যাথ ছাড়া আসলে এখান থেকে আর কিছু আসে না। গতি থেকে 1 মিনিটে ত্বরণ কত হবে এটা দেখো। একটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে সমত্বরণে 1 মিনিট চলার পর 30 ms ইনভার্স বেগ প্রাপ্ত হয়। একটা ট্রেন, সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে এবং সমত্বরণে 1 মিনিট চলার পর 60 সেকেন্ড চললো, 30 ms ইনভার্স বেগ প্রাপ্ত হলো। এরপর বেগে চললে ট্রেনটি সুষম বেগে চললে 250 মিটার দূরত্ব অতিক্রম করার পর ড্রাইভার ব্রেক কষলো, হ্যাঁ। এভাবে সে সুষম বেগে চললো, বেগে চলে সে ব্রেক কষলো। ব্রেক কষার ফলে আমরা জানি মন্দন হবে, মন্দন হওয়ার কারণে 125 মিটার দূরত্বে গিয়ে থেমে গেল। তো বলতেছে ট্রেনটির প্রথম 1 মিনিটে ত্বরণ কত নির্ণয় করো। প্রথম 1 মিনিটে ত্বরণ নির্ণয় করো, প্রথম 1 মিনিটে ত্বরণ। তো খেয়াল করো, ওই যে প্রথম সূত্রে আমরা যেটা পড়ছিলাম, যে তোমাকে একটা ব্যাগ দেওয়া আছে, তোমাকে একটা একটা ত্বরণ দেওয়া আছে, ত্বরণ থেকে ব্যাগ বের করতে বলছে। তাহলে কি বলছি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি সূত্র ইউজ করো। তো এখন তোমাকে এই যে বেইটাই দেওয়া আছে, সময়টাই দেওয়া আছে, দেওয়া নেই কি এ, তাহলে বের করতে পারবে না এটাই। অথবা একদম ছোটোকালে যে ইয়াটা শিখে আসছো, এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই সূত্রটা ইউজ করো। তাহলে এখানে আদিবেগ কত? আদিবেগ হচ্ছে তোমার 0, শেষ বেগ কত? 30, তাহলে শেষ বেগ কত? 30, আদিবেগ কত? 0, সেই সময় কত? 60 সেকেন্ড, তাহলে 0.1 ms ইনভার্স 2, ঠিক আছে। ধরুন 0.5 ms ইনভার্স 2, এটাই। এরপরে ট্রেনটা সুষম বেগে এবং সুষম মন্দনে চলার সময় একই না ভিন্ন? আচ্ছা, সময়টা আমাদের জানা লাগবে। খেয়াল করো, সে 1 মিনিট চললো, 1 মিনিট চলে এত বেগ প্রাপ্ত হলো, এবং এই এত বেগ প্রাপ্ত হয়ে সে 250 মিটার দূরত্ব অতিক্রম করলো। আচ্ছা, তাহলে তোমাকে ব্যাগ দেওয়া আছে 30, এস দেওয়া আছে 250 মিটার, তাহলে
টি কেমনে বের করতে হয়? সুষম বেগের জন্য সূত্র কি? এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু বিটি। তাহলে টি ইজ ইকুয়াল টু কি হবে? টি ইজ ইকুয়াল টু এস বাই ভি, এস বাই 250/30, আনসার যত হয় তত। তাহলে একটা টি বের করলা, এটা হচ্ছে সুষম বেগে। তাহলে এই যে সুষম বেগের সময়টা বের করলাম। এবার আসো সুষম মন্দনের সময়। তাহলে সুষম মন্দনে 125 মিটার গেল। আমরা সুষম মন্দনের জন্য সূত্র কি জানি? সমত্বরণ সমমন্দন এস ইজ ইকুয়াল টু ইটি প্লাস হাফ অফ এট স্কোয়ার। এই সূত্রটা কাজে লাগে, ইটি প্লাস হাফ অফ এট স্কোয়ার। তাহলে এখান থেকে তোমাকে টি জানা নাই, এবং আমাদের এখানে যেটা এস ইকুয়াল টু ইটি প্লাস হাফ এট স্কোয়ার, যে 250 ব্রেক কষলো এবং সুষম মন্দনে 125 মিটার। আচ্ছা, সে সুষম ট্রেনটা সুষম বেগে 250 মিটার অতিক্রম করার পরে ব্রেক কষলো। আচ্ছা, বিষয়টা একটু খেয়াল করো, নাইলে তুমি ঘটনাটা না বুঝলে, সিনারিওটা না বুঝলে ম্যাথটা বুঝতে পারবে না, বি ইউটা বুঝতে পারবে না। সে চলতেছে চলতেছে চলতেছে, কত এমএস ইনভার্স বেগে? 30 এমএস ইনভার্স বেগ প্রাপ্ত হলো ত্বরণ হওয়ার পরে, 30 এমএস ইনভার্স বেগ। এরপরে গ্রাফ চিন্তা করো, গ্রাফ গ্রাফ দিলে সহজ হয়ে যাবে। এই যে প্রথম 1 মিনিট সমত্বরণে চললো। আচ্ছা, সমত্বরণে চললো, সমত্বরণে চলে সে 30 সেকেন্ড ব্যাগ প্রাপ্ত হলো। এই যে একদম এখানে 30 ব্যাগ প্রাপ্ত হলো। এই 30 ব্যাগ নিয়ে সে 250 মিটার গেল। 30 ব্যাগ নিয়ে সে 250 মিটার গেল। এই যে এখানে 250 এমএস ইনভার্স 1 আছে একদম, ঠিক আছে? সরি সরি সরি, 30 এমএস ইনভার্স ব্যাগ আছে। এবং কত মিটার? 250 মিটার, 250 মিটার গেল। এরপরে সে হঠাৎ করে ব্রেক কষলো, হঠাৎ করে ব্রেক কষলো। ব্রেক কষা মানে কি? আবার মন্দন হওয়া, এই যে ডাউন ডাউন। আচ্ছা, ডাউনটা শুরু হবে থেকে? এই বিন্দুতে না? আমরা এই অংশটা নিয়ে কাজ করব, এই অংশটা। আচ্ছা, এই অংশটার জন্য আদিবেগ কোনটা? এই অংশটার জন্য আদিবেগ কিন্তু এই 30, আদিবেগ ইউ, ইউজ ইকুয়াল টু 30 এমএস ইনভার্স 1। কারণ ব্রেক কষার পরেই তো তোমার মন্দন শুরু হবে, এবং আমরা এই মন্দনের অংশ নিয়ে কাজ করতেছি। তার মানে এই ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 30 এমএস ইনভার্স 1। আচ্ছা, ব্রেক কষলো 250 মিটার, এবং ব্রেক কষে এই 30 এমএস ইনভার্স আদিবেগ। তার মানে ইউ এর ভ্যালু পেয়ে গেছি। ইউ এর ভ্যালু কত? 30। এবং এস এর ভ্যালু আমরা জানা আছে, এস এর ভ্যালু কত? 125, 125। আচ্ছা, এবং সে সুষম বন্দরে চলে 125 মিটার দ্রুত। আচ্ছা, 125 মিটার গেল, 125 মিটার গিয়ে সে থেমে গেল। তো এখান থেকে আমরা এবার এটাই বসা দিব জাস্ট। এই যে এস, এখানে কেমনে গেল? ওয়েট, আচ্ছা হ্যাঁ, এখানে আরেকটা বিষয় সেম করা যাবে। এখানে আমাদের এ জানা নাই, এ এ কিন্তু জানা নাই, এ জানা নেই। এই যে না, হাফ অফ এট স্কোয়ার না, এ ইজ ইকুয়াল টু আমরা কি জানি? বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। সেম আমি এইভাবেও করতে পারি, তুমি চাইলে বই নিয়মও করতে পারো, অ্যাজ ইউজুয়াল। বারবার বলছি যে তুমি নিজের মতো করে চিন্তা ভাবনা করে ম্যাথ যখন করবা ফিজিক্সের, তখন তোমার পরীক্ষা গিয়ে সেটা সুবিধা পাবা। আর গাইড থেকে দেখে দেখে করলে তুমি সেম পরীক্ষায় গিয়ে পারফর্ম করতে অসুবিধা হয়ে যাবে। তাহলে এখানে দেখো, আমি কিন্তু বের করে আসছি। এই যে ইউ বের করলাম, টি জানি না, টি বের করতে হবে। এস আমাদের দেওয়া আছে 125 মিটার চললো। আচ্ছা, জানা নাই কি এর ভ্যালু, মানে মন্দনটা জানা নাই। মন্দনটা জানার জন্য এখন কি করতে হবে? মন্দনটা বের করতে হবে। আমরা জানি ত্বরণ মন্দনের সূত্র এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আচ্ছা, ট্রেনটি থেমে গেল, থেমে গেল মানে হলো শেষ বেগ জিরো। থেমে গেল মানে হলো শেষ বেগ ভিজ ইকুয়াল টু জিরো, শেষ বেগ ভিজ ইকুয়াল টু জিরো। আর আদি বেগ তো আমরা বললাম 30 এমএস ইনভার্স 1। তাহলে ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি সূত্র বসাও, এজ ইকুয়াল টু বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। কত সময় বের করতে বললো? কত সময়? আচ্ছা, টি তো জানি না, টিতে রেখে দিতে হবে এই জায়গাটাতে। টি রেখে দিয়ে ক্যালকুলেশন একটু জটিল হয়ে যাবে। তাহলে এই জায়গায় বের করো বি, বি এর ভ্যালু কত? শেষ ব্যাক জিরো, মাইনাস ইউ এর ভ্যালু কত? 30, টি জানি না। তাহলে মাইনাস 30/t, আনসার কত? মাইনাস 30/t। এখন কি বসাবো তাইলে? এই যে এই সমীকরণে বসাও, এই সমীকরণে বসাও। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু 125 ইজ ইকুয়াল টু ইউ এর ভ্যালু কত? 30 ইন্টু টি এর ভ্যালু আমি জানি না, একমাত্র অজানা থাকবে কে? টি। এরপরে প্লাস হাফ অফ এর ভ্যালু কত? -30/টি, হাফ অফ এ টি স্কোয়ার ইন্টু, মানে এটা এপাশে লিখি, 125 ইজ ইকুয়াল টু 30t প্লাস হাফ অফ -30/টি
টি হাফ অফ এ টি স্কোয়ার না ইন্টু টি স্কোয়ার। এই যে এখান থেকে দেখো সব কিছু তোমার এখন এই যে এখানেও টি জানা নেই, এখানে মানে একটাই অজানা রাশি টি, তাহলে এটা ক্যালকুলেটর দিয়ে এই করে দিলেই বেরিয়ে যাবে। আর যদি ক্যালকুলেশন করতে পারে ভালো, না করলে ক্যালকুলেটর এক ক্লিক করলে বেরিয়ে যাবে। টি কাটা যাবে, শুধু টি থাকবে -30t, এরপরে 30t চলে যাবে। এর মান কত, 75 সামথিং না? হ্যাঁ, তাহলে এখান থেকেই বের করতে পারো এটা ক্যালকুলেশন করে। তো এখানে অন্যভাবে করছে যদিও সুষম বন্ধনে, তাহলে এখানে করছেটা কি, এখানে সুষম বেগের জন্য ওই যে ফার্স্ট এটা বের করছে, বের করে সুষম বন্ধনের ক্ষেত্রে সূত্র ইউজ করছে, একটা শর্টকাট সূত্র, এটা s is equal to u plus v divided by 2 into t, যদিও এটা মানে ইউজ করা যায়, অসুবিধা নেই, করতে পারো। এটাই। তাহলে আমাদের গ্রাফের ম্যাথ এবং এই বিভিন্ন কনসেপচুয়াল ম্যাথগুলো গেল, এবং এর বাইরে আশা করি আর কোনো ম্যাথ আসে না। এই যে গ্রাফের ম্যাথ, এরপরে এই যে এখানে ট্রাক এবং এয়ার গ্যাপ, ট্রাক পরে কতবার অতিক্রম করবে, এই বিষয়গুলো আর কি। এরপর আমরা বলবিদ্যা চলে যাই, বলবিদ্যা থেকে ভালো ম্যাথ আসে। ওকে, এখন আসো বলবিদ্যায়। 1 নম্বর সিকিউরিটি দেখো, 3.92 নিউটন ওজনের একটা খেলনা গাড়ির উপর বল প্রয়োগ করে করা এটা ঘর্ষণ যুক্ত মেঝেতে এত মিটার ত্বরণে চলতে শুরু করলো। আচ্ছা, ঘর্ষণ আছে, ঘর্ষণ বলের ভ্যালুটাও দেওয়া আছে। গাড়ির উপর উপযুক্ত বলের মান কত হবে, তো এত নিউটন বল তোমাকে বলে দিছে, মানে এফ এর ভ্যালু দেওয়া আছে, ত্বরণটাও দেওয়া আছে এখান থেকে। এরপরে বলের ইয়েটা বের করতে হবে। তো আমরা জানি ঘর্ষণ বল, ঘর্ষণ বল is equal to 0.5 নিউটন, গাড়ির ওজন দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, এবং অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, এফ দেওয়া আছে। তো W is equal to mg, আমরা এখানে m বের করলাম 0.4 কেজি। হ্যাঁ, m বের করলাম, গাড়িটার ভর 4 কেজি, এখান থেকে গাড়িটার ভর বের করছে। ভর 4 কেজি হলে এখন আমরা যদি বের করি এফ, মানে গাড়িটার উপর প্রযুক্ত বল, হ্যাঁ প্রযুক্ত বল, এফ ইজ ইকুয়াল টু এম এ, এবং এক্ষেত্রে মানে এই সূত্রটা একটু ইয়ে রাখো, এটাই পড়ো, এফ ইজ ইকুয়াল টু এম এ, যেহেতু এখানে ঘর্ষণ বল আছে, ঘর্ষণ বল সহ যোগ করে দাও, শেষ, ঘর্ষণ বল সহ যোগ করে দাও। তো এম এর ভ্যালু কত, 0.4, এর ভ্যালু কত, 0.4, 0.5, আর আমাদের ঘর্ষণ বল হচ্ছে 0.5, 0.7 নিউটন। আনসার উপরেটা না পড়ে এটা দেখো, তাহলে হবে। ঘর্ষণযুক্ত ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে, তাহলে ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ তো দেওয়া আছে 0.5 ms/2, এখন জাস্ট ঘর্ষণবিহীনে বের করবা। তাহলে গাড়ির উপর প্রযুক্ত বল হচ্ছে 0.7 নিউটন, ঘর্ষণ বল 0.5 নিউটন, আর বল তো জানাই আছে। ঘর্ষণবিহীন অবস্থায় আমি যদি ত্বরণ বের করতে যাই, ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ, তার মানে আমাদেরকে প্রযুক্ত বল, আমরা F is equal to m হলে a সমান F বাই m, ঠিক আছে, এটা হচ্ছে প্রযুক্ত বল F, এবং এ তো বের করা আছে, এ কত গাড়ির উপর, এটা হচ্ছে 0.4 হবে। হ্যাঁ, এ 0.4 হবে, বল দিছি 3.5 ms ইনভার্স 2। এখন খেয়াল করো, তুমি তো এখানে যে বলটা ইউজ করছো এটা কিন্তু গাড়ির উপর টোটাল প্রযুক্ত বল, এখানে ঘর্ষণযুক্ত বল সহ দিয়ে, যে এফ কে সহ দিয়ে আমরা এটা বের করছি না, 0.5 সহ 0.7 এর ভিতরে আছে না, তাহলে এখন এটা বাদ দিতে হবে, এই 0.5টার জন্য আমরা লাস্টে বিয়োগ করে দিছি। ঠিক আছে, এরপরের ম্যাথটা আমাদের খুব ভালো পরিমাণে আসে, একটু ভালো মতো দেখে, এখান থেকে এরকম একটা ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের ঘর্ষণ, যে ভরবেগের সংরক্ষণশীলতা, গতিশীল গতির সংরক্ষণশীলতা, 700 কেজি বরের একটি গতিশীল ট্রাক 20 ms ইনভার্স বেগে 1300 কেজি বরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়, এবং ধাক্কা দেয়
ধাক্কা এবং ট্রাক দুটো মিলিত অবস্থায় সামনের দিকে চলতে থাকে, মিলিত অবস্থায় সামনের দিকে যায়। আচ্ছা, ট্রাক দুটো মিলিত বেগ বের করতে হবে, তাহলে আমাদের ভি বের করতে হবে। তো আমি বলেছি আসলে মনে করে এটা একটা বস্তু M1, এটার আদি বেগ হলো U1, এর একটা বস্তু M2, এটার আদি বেগ হলো U2, দুটো একসাথে সংঘর্ষ হলো। তাহলে এটা যদি এটা এমন হইতে পারে যে এটা B1 বেগে চলে যাচ্ছে এই পাশে, এটা B2 বেগে এ পাশে চলে যাচ্ছে, এমনটা হইতে পারে না? B1 এটা শেষ বেগ B1, এটা শেষ বেগ B2, এই কন্ডিশনটা হইতে পারে। আবার এমনটা হইতে পারে যে উভয়েই একই সাথে চলে যাচ্ছে, লাগালাগি অবস্থায় দুজনেই একই বেগে চলে যাচ্ছে। এখন তখন আমরা দুটাকে একসাথে B1 B2 না বলে দুইটা যেহেতু একসাথে তাই শুধু বি বলবো, ঠিক আছে? তো আমাদের সূত্র হচ্ছে M1 U1 প্লাস M2 U2, মানে হলো সংঘর্ষের পূর্বে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ভরবেগের যোগফল ইজ ইকুয়াল টু সংঘর্ষের পরে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর ভরবেগের যোগফল। এখন এখানে তো আমাদের B1 B2 নাই, যেহেতু মিলিত বেগ। B1 B2 না থাকে, আমরা এখানে কি ধরবো? এটাকেও বি ধরবো, এটাকেও বি ধরবো। উভয় পাশে বি কমন নিলে M1 প্লাস M2, ঠিক আছে? M1 প্লাস M2, এটাই। তাহলে আমাদের সূত্র হয় কি M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু বি ইন্টু M1 প্লাস M2, এই সূত্রটা আমরা পাই। এখন মিলিত বেগ, এই যে এই সূত্রটাই আমরা এখানে বসাই দিব। তাহলে আমি এই যে এখন যে সূত্র লিখলাম M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু ভি ইন্টু M1 প্লাস M2। এখান থেকে যদি ভি এই পাশে রাখো তাহলে এটা ওই পাশে চলে যাবে না, তাহলে যদি বি এই পাশে রাখো আর এটা এই পাশে M1 M2 এই পাশে M প্লাস M2 এই পাশে চলে আসবে, এই যে বি ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 হয়। তাহলে U1 প্লাস U2 দেন মান তো সবগুলো জানা আছে। প্রথমটাকে ট্রাককে যদি 1 ধরো, তারপর যেটা কই প্রথম ট্রাক স্থির ট্রাক, গতিশীল ট্রাককে যদি 1 ধরো, স্থির ট্রাককে 2 ধরবা, হ্যাঁ, এবং সবগুলো 1 2টা মেনটেন করবা, নাহলে ভুল হয়ে যাবে। আর দ্বিতীয় ট্রাকটি স্থির ছিল, তার বেগ 0, শেষ বেগ আমরা বের করবো, জানি না, এটাই 7m/s আসছে। ভরবেগের সংরক্ষণ সূত্র কীভাবে নিউটনের সূত্রকে সমর্থন করে? গাণিতিক যুক্তি দাও। আচ্ছা, তো এখানে গাণিতিক যুক্তি বলতে তুমি ক্যালকুলেশন করতে পারবে না এখানে, মূলত তোমার আমরা যে গাণিতিক যুক্তি, এখানে তুমি কোয়েশ্চেনের সাথে এটা মিলাতে পারবে না, এটা কমন কোয়েশ্চেন, এটা অন্য যে কোনো সিনারিওতে যদি বলতো তাহলে সেমভাবে তুমি করবা। মানে হলো তুমি যে যা জানো এটা লিখো, M1 U1 প্লাস M2 U2, আমরা জানি এটা ইজ ইকুয়াল টু এটা হয়। ভরবেগের সংরক্ষণ সূত্র মানেই হলো যে সংঘর্ষের পূর্বে এবং পরে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি একই হয়। M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। আমরা কি করব? সকল ওয়ানকে এক পাশে নিয়ে আসবো, এই যে সকল ওয়ানকে এক পাশে নিয়ে আসলাম, সকল টুটে এক পাশে নিয়ে গেলাম। এরপর এখান থেকে M1 এবং M1 না, তার মানে M কমন নাও, B1 মাইনাস U1 হয়। M2 M2 না, M2 কমন নাও, এখানে M1 হবে, M2 B2 মাইনাস U2 হয়, শেষ। এরপরে উভয় পাশে টি দ্বারা ভাগ করো, এ পাশেও টি দ্বারা ভাগ করছে, এ পাশে টি দ্বারা ভাগ করছে। বি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু কে এ না, বি মাইনাস ইউ ডিভাইড বাই টি ইজ ইকুয়াল টু কে এ না, তাহলে এটাও এম এ, এটাও এম এ। তো এফ ইজ ইকুয়াল টু এম এ জানি, এফ বসাও, এফ ইজ ইকুয়াল টু এম এ জানি, এফ বসাই, এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ টু। এবং এখান থেকে তো আমরা পাই যে নিউটনের তৃতীয় সূত্র বলে যে প্রত্যেক বস্তুর সমানে মানে প্রত্যেক ক্রিয়ারও সমানে বিপরীতমুখী প্রতিক্রিয়া বল রয়েছে। বল সমান বিপরীতমুখী, মাইনাস চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে বিপরীতমুখী প্রতিক্রিয়া বল, এটাই। এরপরে এটা দেখো, তানজুম 50 গ্রাম বরের একটা পাথরকে 60 ms ইনভার্স বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করে। তানজুম 50 গ্রাম বরের একটা পাথরকে 60 ms ইনভার্স বেগে ভূমির সমান্তরালে নিক্ষেপ করে। ভূমির সমান্তরালে সে নিক্ষেপ করে। মানে এটা তোমাদেরকে ভূমির সমান্তরালে কেন বলছে? এটা যদি বলতো যে তানজুম এখান থেকে মনে করো যে তানজুম এটা হচ্ছে মনে করো তানজুম সে একটা পাথর নিক্ষেপ করলো, তাহলে স্বাভাবিকভাবে পাথরটা এমনি ফ্রাশ হয়, পাথরটা কি হয়, পাথরটা এভাবে পড়বে। তো মনে করো যে এখান থেকে সে পাথর নিক্ষেপ করলো, কই দেখাই, মনে করো যে এখান থেকে সে পাথরটা নিক্ষেপ করলো, এই যে পাথরটা নিক্ষেপ করলো, পাথরটা এরকম করে গিয়ে পড়বে, ঠিক আছে? এটা হচ্ছে মাটি, তাহলে পাথরটা এরকম করে গিয়ে পড়বে এবং এটা একটা ফ্রাশ হয়। ফ্রাশটা তোমাদের এসএসসিতে আলোচনা নেই, এইচএসসি তৃতীয় অধ্যায়ে গতিবিদ্যাতে তোমরা ফ্রাশটা বা বিস্তারিত আলোচনা পড়বা এটা। তো এই জন্য এখানে বলে দিছে যে সমান্তরালে, মানে তোমাকে পেছাই নেই, মানে ফ্রাশ যেহেতু না হয় ওই জন্য বলে দিছে সমান্তরালে নিক্ষেপ করা হলো। মানে হলো এখান থেকে পাথরটা মারছে, তো এখান থেকে পাথরটা ছুঁড়ে মারছে, পাথরটা ঠিক এরকম করে ছুঁড়ে মারছে, পাথরটা নিচে পড়ে নাই, তোমাকে এটা বুঝতে হবে আপাতত। বা পাথরটা এখানে কোথাও আছে, এখানে আটকে গেছে, হ্যাঁ, তাহলে পাথরটা এরকম করে নিক্ষেপ করছে, মানে গাড়ির ব্যাগের মতো অনেকটা। তো এখন পাথরটা যদি সমবেগে গতিশীল থাকে তবে 4 সেকেন্ড এটি কত দ্রুত তুমি করবে? তাহলে স্বাভাবিক বিষয় এস ইজ ইকুয়াল টু বিটি, বি জানো টি জানো, বসায় দাও, যেটা হয় আনসার ওইটাই। এস ইজ ইকুয়াল টু কই গেল, তাহলে এস
এক্ষেত্রে ত্বরণ শূন্য, তাই না? ত্বরণ শূন্য, তাহলে এখানে ঘুরে ফিরে একই কথা, মানে তুমি এখানে এরই সূত্র ইউজ করার দরকার নাই, করতে পারো, অসুবিধা নেই। তবে ত্বরণ কি তোমাকে তো বুঝতে হবে এটা। ত্বরণ জিরো বসাও, জিরো বসালে টি বসাও, আর যা বসাবে তা আনসার একই। ওই এস ইকুয়াল টু বিটি বসালে আনসার একই আসবে। এস ইকুয়াল টু বিটি, বি এর ভ্যালু কত 60 এমএস ইনভার্স 1, টি এর ভ্যালু কত 4, 4 6 24, এটাই আনসার। আমরা সচরাচর ত্বরণ থাকলে এই সূত্রটা ইউজ করি, বাট এখানে ত্বরণ জিরো, তাই আমরা ডিরেক্ট এই সূত্রটা ইউজ করতে পারি, ঘুরে ফিরে একই। এরপর আসো যে 9 নিউটন বাধাদানকারী বল প্রয়োগ করে পাথরটি 10 মিটার দূরত্বে থামানো সম্ভব কিনা। আচ্ছা, বিষয়টা খেয়াল করো। 9 নিউটন বাধা তোমার কাছে আছে, 9 নিউটন, এবং 50 গ্রাম বরের পাথরে 60 এমএস ইনভার্স বেগে তুমি যাত্রা মারলা, এটা শুরু করলা, এবং এটা 10 মিটার দূরত্বে থামানো সম্ভব কিনা বের করতে হবে, 10 মিটার দূরত্ব। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে করব? ফার্স্টে আমাদের 9 নিউটন বল যেটা বলছে এখান থেকে ত্বরণটা বের করতে হবে। মানে হলো কত ত্বরণ হবে যদি আমরা 9 নিউটন বল প্রয়োগ করে পাথরটির মন্দন ঘটাতে চাই, কত মন্দন সে যোগান দিতে পারবে। 9 নিউটন বল বাধা প্রয়োগ করলে এফ ইজিক্যাল টু এম এ, আমরা এজ ইকুয়াল টু এফ বাই এম, এখান থেকে আমরা 180 এমএস ইনভার্স 2 ত্বরণ পাই। এটা ত্বরণ সে দিতে পারবে। পাথরটার আদিবেগ আমরা জানি 60 এমএস ইনভার্স 1। আচ্ছা, পাথরটা থেমে যাওয়া মানে হলো তার শেষ বেগ জিরো, থামানো সম্ভব কিনা মানে কি, ধরলাম থেমে গেল, থেমে যাওয়া মানে হলো বেগ শেষ বেগ জিরো, তাহলে এখানে শেষ বেগ জিরো ধরলাম, এই যে শেষ বেগ জিরো এমএস ইনভার্স 1 যেহেতু থেমে যায়, থেমে যাওয়ার আগ পর্যন্ত এস দ্রুত যদি অতিক্রম করি, এটা আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস, এই সূত্রটা থেকে যেহেতু এখানে মন্দন, মন্দন থামানো, হ্যাঁ, এটা কিন্তু আমাদের ইয়ে না, তোমার ত্বরণ না, যেহেতু মন্দন, তাই সূত্র একটু পাল্টাবে, ইউ স্কোয়ার মাইনাস এ ইউজ করতে হবে, মাইনাসে, মাইনাসে গেলে এটা মাইনাস 2 এস হয়ে যাবে, এই জন্য মাইনাস ইউজ করা হয়েছে। হ্যাঁ, যেহেতু এখানে মন্দন, থেমে যাওয়া মানে কি মন্দন, বা এখানে আমরা মন্দন প্রয়োগ করব। -2 এস, তাহলে এস বের করো 10 মিটার। তার মানে যদি তুমি এটাকে 180 এমএস ইনভার্স 2 ত্বরণ দাও, তাহলে এটা 10 মিটারে থামবে। তার মানে আসলে 10 মিটারে থামানো সম্ভব, কারণ আমাদের ত্বরণটা ছিল 10 মিটার। ওকে, এটা হচ্ছে আনসার, মানে ইনডিরেক্টলি বের করছে তারা, ত্বরণটা দিয়ে দেন, ত্বরণটা দিয়ে জাস্টিফাই করছে 10 মিটার। এটা যদি 11 মিটার হইতো, তার মানে না 11 মিটারে, এটা 10 মিটারে থামানো সম্ভব ছিল না, আরও বেশি ত্বরণ দেওয়া লাগবে। ত্বরণ মানে ওই যে তোমার বাধাদানকারী বল দেওয়া লাগবে, এটাই। ঘুরে ফিরে একই, এগুলো একটু প্র্যাকটিস করবে আর কি। হ্যাঁ, সিনারিওটা বুঝে প্র্যাকটিস করবা, বলবেগ সমর্থন করে কি না, একই ম্যাথ। এরপরে এটাও সেম, সংরক্ষণশীলতার নীতি। পশ্চাৎবেগ, পশ্চাৎবেগ বানানো তো বুঝছো। হ্যাঁ, বন্দুকের পশ্চাৎবেগ মানে হলো ওই যে আমরা যেটা শেষ বেগ বলবো, হ্যাঁ, বন্দুকের শেষ বেগ, এক্ষেত্রে সংঘর্ষটা হবে কিসের সাথে, M1 U1 প্লাস M2 U2। হ্যাঁ, এটা হচ্ছে বুলেট এবং বন্দুক। প্রথমটা যদি বন্দুক ধরো, পরেরটা বুলেট ধরবা, M2 কে বুলেট ধরবা। এরপরে M1 V1 প্লাস M2 V2, এখানে V2টা হচ্ছে বন্দুকের পশ্চাৎবেগ বলতো। ঠিক আছে, যদি 2 ধরো আর কি, ওই ক্ষেত্রে এই সিনারিগুলো বসাবা। এখানে আমাদের ওই যে M1 V1টা ইয়ে করে নাই, তারা ডিরেক্ট তোমার ইয়ে করে ফেলছে, গুলি এবং ব্যাগকে একসাথে করে, তারপর ছোটো হাতের এম বড় হাতের এম দ্বারা ইয়ে করছে। M1 V1 এমনটা বলে নাই, আবার এখানে বড় বি ছোটো বি ইয়ে করছে, মানে ইউ এবং বি বলে নাই, এখানে বড় বি এবং ছোটো বি বলছে। ঠিক আছে, মানে ঘুরে ফিরে একই, বইয়ের সূত্রটাই প্রয়োগ করার চেষ্টা করবা, তাহলেই হবে। এগুলা একটু সিনারিওগুলো বুঝবা, মানে হলো এখানে অনেক সময় কাঠের কতটুকু ভিতরে, হ্যাঁ এটাই তো একই ব্যাথ, গুলির কাঠের ভিতরে প্রবেশ করলে কত বাধাদানকারী বল প্রয়োগ করবে, তাহলে কত মিটার কত সেন্টিমিটার করলে একটু দেখি। 80 গ্রাম বরের বন্দুক থেকে 1 কিলোমিটার/ms ইনভার্স 1 কিলোমিটার/s ইনভার্স 1 বেগে গুলি করা হলো, কাঠের ভিতর 3 সেন্টিমিটার প্রবেশ করার পর থেমে গেল, 3 সেন্টিমিটার প্রবেশ করতে পারলো কাঠের ভিতরে। বুলেটের উপর কার্যত বাধাদানকারী বল, মানে হলো বুলেটটা একটা কাঠে আঘাত করলো না, বুলেট এটা কাঠে আঘাত করলো গিয়ে, তাহলে কাঠটা তো নিশ্চয়ই বাধাদানকারী বল দিছে, যার জন্য এটা আর 3 সেন্টিমিটার বেশি যাইতে পারে নাই। কতটুকু বাধাদানকারী বল দিছে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো এটার জন্য আমাদের মন্দনটা বের করতে হবে আগে মূলত।
তাহলে এই যে এটা একটু মাথায় রাখবা, আদি বেগ জানা আছে গুলির, গুলি কর্তৃক টোটাল অতিক্রান্ত দূরত্ব এত, শেষ বেগ থেমে যাওয়া মানে কি জিরো, ঠিক আছে। আর এই ক্ষেত্রে খেয়াল করো, যখনই সে এখানে আসবে তার মানে কি মন্দন শুরু হয়ে গেছে না, এটা একটু বুঝতে হবে। যে যখনই এখানে আসলো কাঠের একদম আগায় আসার পরে এটা মন্দন শুরু হয়ে গেলো, কারণ বাধা পাওয়ানে মন্দন শুরু হওয়া, বেগ কমে যাওয়া। এই জন্য আমরা মাইনাস ইউজ করবো, -2as, ওকে। তো এই যে গুলির মন্দনে মাইনাস এ বলতে হবে মূলত, বা মন্দন যেহেতু বলছে তাই শুধু এ বলছে। ইউ স্কোয়ার -2a², ভি স্কোয়ার -2a², ভি সমান শেষ বেগ শূন্য, কারণ আমরা জানি গুলি থেমে যাওয়া মানে জিরো হয়ে যাওয়া। আর আদিবেগ তার এত বেগে সে আসছিল 2as, এবং এ তোমার জানা, সেখান থেকে মন্দনটা বের করছে মূলত তারা, ওই যে বললাম না মন্দন বের করতে হবে। মন্দন বের করে F=m দিয়ে তুমি বাধাদানকারী বল বের করতে পারো। তাহলে গুলির ভর তো জানা আছে, গ্রামে কেজিতে নিয়ে গেছে, F=m দিয়ে বাধাদানকারী বলটা বের করে ফেলছে, এটাই। এইভাবে এই গুলির ম্যাথগুলো করতে পারবা। এটা একটা সংঘর্ষের ম্যাথ। এটা আমাদের একটা সংঘর্ষের ম্যাথ, গতিশক্তি সংরক্ষণশীলতা নাকি ঘুরে ফিরে